আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমাদের রেজাল্টটা কি দেওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে কিন্তু পুরো সপ্তাহ এত ব্যস্ত গিয়েছি যে বসে যে অ্যান্সার শিটগুলো দেখবো সে সময় পাইনি আসলে। কালকে তো শুক্রবার, কালকে ইনশাল্লাহ দিয়ে দেব। স্যার, আরেকটা বিষয় স্যার, হ্যাকার ওয়ান এ একটা অ্যাকাউন্ট খুলছি, কিন্তু স্যার কি কেমনে কি করবো কিছু স্যার বুঝতাছি না। কনফিডেন্সের অভাব হচ্ছে। স্যার, আপনি যখন স্যার ওয়েবসাইটটা হ্যাকের জন্য মানে ফাইনাল এক্সামে দিছেন, স্যার ওয়েবসাইট যখন ওপেন করছি আমার মনে হয় যা শিখছি সব ভুলে গেছে এমন। হ্যাঁ হ্যাঁ, একটু এরকমও হয়। মনে হয় যে আমি সমুদ্রে আইসা পড়ছি। হ্যাঁ, কিন্তু এই যে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া বা এই যে হঠাৎ মনে পড়ছে না, এটার প্রতিকার কি জানেন? প্রতিকার হচ্ছে বেশি বেশি এই ধরনের অ্যাপ্লিকেশন ফেস করা। কারণ আপনি যদি সরাসরি সাইটগুলোতে ট্রাই না করেন অনেক কিছু রিলেট করতে পারবেন না। ক্লাসে হয়তো বলেছি একটা পয়েন্ট একটা কিছু, তো যত এই সাইটগুলোতে যাবেন তত ভয় কাটবে এবং আস্তে আস্তে আপনার টেস্টিংয়ের মেথোডোলজি ইমপ্রুভ করবে। ওকে। স্যার, এই জন্যই স্যার জিজ্ঞাসা করতেছিলাম যে স্যার বাগ বাউন্টি স্যার কিভাবে শুরু করতে পারি নিজের প্র্যাকটিসের জন্য। ইনিশিয়ালি একটা কাজ করতে পারেন বিগিনারদের জন্য। মনে করেন ক্লাসে তো বেশ কতগুলো উইকনেস নিয়ে বলেছি, আবার এটাও দেখিয়েছি যে পোর্ট সুইকারের সাইটটা অনেক ধরনের বাগ হয়ে থাকে। ইনিশিয়ালি যে কাজটা করতে পারেন, উম, 1 বা 2 সপ্তাহ বা 1 মাস করে একটা টার্গেট নেবেন যে 1 মাস। ফর এক্সাম্পল, মানে এটা আপনার জন্য যেটা কনভেনিয়েন্ট হয় সেটা আপনি ডিসাইড করবেন যে 1 মাস আপনার জন্য, না 15 দিন। ফর এক্সাম্পল 1 মাস একটা টার্গেট নিন যে 1 মাস ক্লাসে তো অনেকগুলো বাগ নিয়ে দেখেছি, কিন্তু আপনি নির্দিষ্ট করে যে কোনো একটা বাগ, ফর এক্সাম্পল মনে করুন ফাইল ইনক্লুশন, বোঝার জন্য বলি, হ্যাঁ। ফর এক্সাম্পল ফাইল ইনক্লুশন নিয়ে 1 মাস আপনি সময় দিবেন এবং এই 1 মাস প্রথমে কি করবেন, ট্রাই হ্যাকমি অথবা পোর্ট সুইকারের যেই ল্যাব রুমগুলো ফাইল ইনক্লুশন নিয়ে প্রথম 1 সপ্তাহ, না 2-3 দিন বা 1 সপ্তাহ মনে করুন সময় রাখলেন যে আমি এই 1 সপ্তাহ আগে ল্যাবগুলো সলভ করব। ল্যাব সলভ করলে কি হলো, আপনার একটা টিউটোরিয়াল হলো, ক্লাসের রেকর্ড ভিডিও দেখলেন, ইউটিউবের ভিডিও দেখলেন, আবার হাতে কলমে ল্যাবে প্র্যাকটিস হলো, ফাইল ইনক্লুশনের একটা আইডিয়া হয়ে গেল। হুম এখন আপনি ফাইল ইনক্লুশন নিয়ে জানেন। এরপরে 1 মাসের 1 সপ্তাহ শেষ, 4 সপ্তাহের ভিতরে 1 সপ্তাহ শেষ, আরো 3 সপ্তাহ আছে। এই 3 সপ্তাহ আপনি বাগ হান্টিং এর যেই প্ল্যাটফর্ম আছে একটা যে কোনো টার্গেট নেবেন এবং ওর টার্গেটে আপনি আর কিচ্ছু খুঁজবেন না, শুধুমাত্র ফাইল ইনক্লুশন খুঁজবেন। যে আমি ল্যাবে যেটা শিখেছি, ফাইল ইনক্লুশন এই রকম জায়গায় খুঁজতে হয়, এই ধরনের পেলোড দিতে হয়, শুধু এইটা কন্টিনিউয়াসলি ট্রাই করে যাবেন। মনে করেন 1 মাসে না পারেন অন্তত 15 দিন একটা ফিক্সড উইকনেস, ফিক্সড একটা টার্গেটে অ্যাপ্লাই করা শুরু করবেন। এই যে জার্নি, এই জার্নিতে কয়েকটা আপনার উপকার হবে। প্রথম উপকার হচ্ছে আপনার ভয়টা কাটবে। সেকেন্ড যেটা উপকার, একটা বাগ কিভাবে খুঁজতে হয়, এবং এই রিলেটেড ফাইল ইনক্লুশন রিলেটেড এই যে যে কয়দিন বিভিন্ন সাইটে খুঁজছেন তখন এই রিলেটেড বাগ বাউন্টির যে রিপোর্টগুলো আছে, ক্লাসে আমি কয়েকটা পড়ার চেষ্টা করেছি আপনাদের সাথে নিয়ে, যে কিভাবে রিপোর্টগুলো পেতে পারি, কি কি সেখানে উল্লেখ থাকে, এই রিপোর্টগুলো পড়তে পারেন। যে
এই ফাইল ইনক্লুশন নিয়ে অন্যরা কিভাবে চেষ্টা করেছে, অন্যরা কি কি খুঁজেছে। আপনি নিজে ল্যাব থেকে শিখলেন, অন্যদের রিপোর্ট থেকে আইডিয়া হলো, এবং সিঙ্গেল বাগে, মাল্টিপল না, সিঙ্গেল ওই বাগের উপরে আপনি লাগাতার প্র্যাকটিস চালিয়ে গেলেন, খোঁজার চেষ্টা চালিয়ে গেলেন। এতে করে একটা বাগ ফাইল ইনক্লুশন নিয়ে আপনার একটা ভালো আইডিয়া হয়ে যাবে। হুম, ট্রাই করেই দেখেন। তো এইভাবে করে কিছুদিন সময় করে অ্যালোকেট করে করে বেশ কয়েকটা বাগ সম্পর্কে আপনার খুব চমৎকার আইডিয়া তৈরি হবে। মনে করুন প্রথম 15 দিন ফাইল ইনক্লুশন দেখলেন, পরের 15 দিন ডেডিকেটেডলি শুধু এক্সেসেস খুঁজলেন। হুম, তো এইভাবে কিছু মাস সময় অতিক্রম করার পরে দেখবেন যে অ্যাপ্লিকেশন আসলে কিভাবে অপারেট করে, কোন বাটনে ক্লিক করলে আসলে কি হয়, ওর ফাংশনালিটিগুলো। হ্যাঁ, কারণ সবই তো ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিংয়ের কনসেপ্ট ব্যবহার করছে। তো উইকনেস খুঁজতে গেলে এই এনভায়রনমেন্টের সাথে পরিচিতি হবে। আবার 15 দিন করে আপনি ডেডিকেটেডলি একটা বাগে ফোকাস দেওয়ার কারণে ওই বাগের ইন ডেপথ অনেক কিছু আপনার জানা হবে। ঠিক আছে, তো এইভাবে করতে থাকলে কিছুদিন যাওয়ার পরে দেখবেন যে একাই অনেক কিছু বুঝে যাওয়া শিখছেন। একা একা টিউটোরিয়াল খোঁজা, টুলস খোঁজা। হ্যাঁ, একটু স্কিল আসলে, একটু অ্যাপ্লিকেশন বা বাগ হান্টিং এর মেকানিজম একটু বুঝে গেলে কিছুদিন পরে দেখবেন ইনশাল্লাহ ভালো বাগ খুঁজে পাওয়ার অ্যাবিলিটি আপনার তৈরি হচ্ছে। ওকে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার এই পরামর্শ অনুযায়ী আমি অথেন্টিকেশন বাইপাসের নিয়ে আমি কাজ করছিলাম আর কি। ওই পোস্ট সুইগারের মধ্যে যে সবগুলো ল্যাবগুলো আছে সবগুলো সলভ করে ট্রাই করেছি। তখন আমার মনে হলো যে রিয়েল লাইফে ট্রাই করে দেখা যায়। তো হ্যাকার ওয়ানের মধ্যে বেশ কয়েকটা ওয়েবসাইট নিয়ে আমি আহ, এই অথেন্টিকেশন বাইপাস নিয়ে কাজ করেছিলাম আর কি। একটা সম্পর্কে বোধহয় আপনাকে বলেছিলাম, আপনি বলেছেন এর বেশি যাতে না গাইতে, আমি এরপরে আর ওটা করিনি স্যার। মনে ও, আছে স্যার? যে মেসেঞ্জারে আপনি মেসেজ হ্যাঁ দিয়েছিলেন না? হ্যাঁ, জি স্যার প্লিজ। হ্যাঁ। ও শোনেন, আরেকটা আরেকটা জিনিস, যেমন এটা আরেকটা ভুল করে বিগিনাররা বাগ হান্টিংয়ে, মাল্টিপল টার্গেট ধরবেন না। সাপোজ যে আপনি যে XYZ.com যেটা ধরেছেন, জি অথেন্টিকেশন বাগ শুধু XYZ.com এর উপরে আপনি 1 সপ্তাহ চেষ্টা চালালেন যে ওর আর এখানে কি কি করা যেতে পারে। হুম, মাল্টিপল টার্গেটে গেলে কি হবে, মনে করুন প্রথমে BBC.com-এ আপনি বাগ হান্টিংয়ের চেষ্টা করছেন। এখন BBC.com তারা হচ্ছে ওয়েবসাইট, মানে কি বলে, নিউজ পোর্টাল। তারা তাদের মাইন্ডসেট, তাদের অ্যাপ্লিকেশনের গঠন, মেকানিজম সব কি হবে, নিউজ রিলেটেড হবে। তো সেইখানকার অথেন্টিকেশনের ফাংশন, প্রয়োজনীয়তা হবে একরকম। আবার আপনি যদি দারাজের ওয়েবসাইটে যান, দারাজ কি ই কমার্স, ওদের সাইটের গঠন, ফাংশনালিটি এইটা হবে ভিন্ন ধারার। তো আপনি একটা সিঙ্গেল টার্গেটে যদি থাকেন, এই বড় বাগ হান্টিংয়ের যে প্ল্যাটফর্ম, মানে যে টার্গেটগুলো দেয় এটা অনেক বড়, অনেক ওদের সাবডোমেইন টার্গেট আছে। তো ওদেরই যেহেতু বিজনেস, যত সাবডোমেইনই থাকুক, ডিরেক্টরি থাকুক, ওই বিজনেস রিলেটেড কনসেপ্টই ইমপ্লিমেন্ট করা। কোনো পেজে হয়তো টি শার্ট বিক্রি করছে, কোনো পেজে হয়তো কফি বিক্রি করছে। হুম, তো সেম টার্গেটের উপরে দীর্ঘদিন সময় দিলে ওদের মেকানিজমটা, ইন্টারনাল মেকানিজমটা বোঝা যায় ভালো। মনে করুন আপনি দেখলেন যে ওরা সব পেজেই একটা, মনে করুন, অথেন্টিকেশন টোকেন ব্যবহার করে। হঠাৎ করে একটা পেজে দেখলেন যে না, অথেন্টিকেশনের টোকেন তো নাই। তখন আপনি সেখানেও, মানে অথেন্টিকেশন উইকনেস নিয়ে যদি বলি, সেখানে একটা অ্যাটাকের চেষ্টা করলেন যে দেখি আমি অ্যাডমিন প্রিভিলেজ পাই কিনা। ওকে, তো মাল্টিপল টার্গেটে আগেই দাম করবেন না। একটা যদি ধরেন, অনেক সাবডোমেন তো, লার্নিংয়ের জন্য কিছুদিন লেগে থাকুন, অন্তত 1 সপ্তাহ, 2 সপ্তাহ, ওই সিঙ্গেল টার্গেটের, মানে সিঙ্গেল বিজনেস প্রতিষ্ঠানে যা যা সাবডোমেইন আছে, ডিরেক্টরি আছে, এগুলোতে উইকনেস খুঁজতে পারেন। ওকে। স্যার, হ্যাঁ। মজার বিষয় হচ্ছে স্যার, আমি একটা ওয়েবসাইটে যেটা সম্পর্কে আপনাকে বলেছিলাম ওইটার মধ্যে পেমেন্ট করেছিলাম খুবই কম।
মানে যেটুকু পেমেন্ট করার ছিল তার চেয়ে অনেক কম করেছিলাম। হ্যাঁ এমনকি আমার হ্যাঁ, মনে আছে প্রোডাক্টটা, আমার। জি স্যার, আমার প্রোডাক্টটা চলেও আসছে। আমি ওনাদেরকে বারণ করছিলাম ক্যান্সেল করার জন্য, তারপর কেন জানি পাঠাইছে জানি না। ওনারা বলতেছে যে পেমেন্ট কনফার্ম হয়ে গেছে, এটাকে আর ক্যান্সেল করা যাবে না। আহ, হ্যাঁ তবে হ্যাঁ। স্যার তবে স্যার আমি কয়েকটা ওয়েবসাইটে একটা জিনিস খুবই ফেস করছিলাম প্রবলেম। সেটা হচ্ছে যে রিক্যাপচার আছে না স্যার? হুম হুম আহ, হুম। হ্যাঁ, ওইটা কোনোভাবে বাইপাস করতে পারছিলাম না। আর স্যার কিছু অটো সিলেক্ট করা থাকে, এটা ওয়েবসাইটের বিল করা থাকে যে লিস্ট থেকে অটো সিলেক্ট করে দেয়। তো ওইটাকে কোনোভাবে কি বাইপাস করা যাবে স্যার? আমি নিজে থেকে কোনো লিস্ট দিতে পারবো স্যার? লিস্টেরটা হয়তো বাইপাস করা যেতে পারে, কিন্তু ক্যাপচাটা অধিকাংশ জায়গায় দেখা যায় বাইপাসের উপায় থাকে না। মাইক্রোসফটের একটা ক্যাপচা এরকম দেখলাম কয়দিন আগে। উম, সে একটা ফাইজলামি লেভেলে নিয়ে গেছে, সৌরজগতের গ্রহ নক্ষত্র মিলানোর একটা ক্যাপচা দিয়েছে। না, আমি ভাবছি যে মানুষ ভেরিফাইয়ের জন্য দেয় ঠিক আছে, কিন্তু এত কঠিন জিনিস দেয় তো, আমি মানুষ আমার মাথাতেই খেলছে না। তো এগুলো অটোমেশন আনা খুব কষ্ট। রিক্যাপচা বা এরকম বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিদিন বিভিন্ন টেকনিক ইন্ট্রোডিউস করে। হুম, নতুন নতুন টেকনিক, এগুলো অটোমেশন করা ডিফিকাল্ট, বাইপাস করা ডিফিকাল্ট। তবে এখানে আরেকটা কাজ করা যেতে পারে, যেমন বাইরে থেকে আপনি যদি কোনো ফাংশনালিটি অ্যাক্সেস করতে যান, সাপোজ কোনো একটা পেজ দেখতে চাচ্ছেন, এই জায়গাগুলোতে ক্যাপচা দেয়, একটা জিনিস চেক করতে পারেন যে টার্গেট তার সাইটে লগ ইন থাকা অবস্থায় ক্যাপচা চায় কিনা। কারণ অনেক সাইটে আছে যে আপনি সাইটে লগ ইন থাকা অবস্থায় আপনাকে বারবার ভেরিফিকেশন ক্যাপচা এগুলো চাইবে না, দিতে বলবে না। ওকে। ওই স্যার লগ ইন ক্রেডেনশিয়াল দিয়ে যদি টেস্ট করেন, তখন যদি কোনো কিছু পাওয়া যেতে পারে। লিস্ট থেকে কি কোনোভাবে পারা যাবে লিস্ট? লিস্টে আমি লিস্টে দেখুন আপনার যে ইনপুটটা যে যাচ্ছে, এটা ভেরিফাই করার জন্য আগে থেকে কোনো টোকেন বা ওই এইচটিটিপি হেডারের ভিতরে কোনো ভ্যালু যাচ্ছে কিনা, হ্যাঁ, যে এটাকে মানে আটকে রাখছে বা ভেরিফাই করছে যে আপনি এখানে কোনো মডিফিকেশন করেছেন কিনা। কমন কিছু স্ট্র্যাটেজি হতে পারে যে যেই হেডার ভ্যালু এইটাকে ভেরিফাই করছে, সাপোজ কোনো একটা টোকেন ভ্যালু যাচ্ছে, বেস 1 বা বেস 64-এ কোনো একটা টোকেন ভ্যালু যাচ্ছে, ওই ভ্যালুর কারণে লিস্টের আইটেমগুলো মডিফাই করা যাচ্ছে না, ওই ভ্যালু ক্র্যাকিংয়ের চেষ্টা করে দেখতে পারেন, ভ্যালু না দিয়ে দেখতে পারেন। ওকে। ওখানে মানে একটা, মূল খেলাটা ওই এইচটিটিপি ব্যাকগ্রাউন্ড রিকোয়েস্টে দেখুন মডিফিকেশন করে কিছু করা যায় কিনা। স্যার ওখানে একটা জিনিস দেখলাম যে ওখানে বেশ কিছু ডিরেক্টরি সাজেস্ট করছিল ওখানে লিস্টের মধ্যে। বেশ কিছু ডিরেক্টরি অনুযায়ী ওরা বলছে অটোমেটিক এটা এই ডিরেক্টরি থেকে এইসব লিস্ট গুলো নিয়ে নিন, এটা দেখাচ্ছিল। বাট কিভাবে সলভ করতে হবে এটা অনেকভাবে ট্রাই করেছি। আজকে এক সপ্তাহ একটা ওয়েবসাইট নিয়ে কাজ করছিলাম, তবে পারছিলাম না, স্যার। আবার যদি এমন হয় যে অন্য ডিরেক্টরি থেকে ইনফরমেশন আসছে, হয়তো সরাসরি সাপোজ এক্স নামের পেজে আছেন, ওটা ওয়াই নামের কোনো পেজ বা রিসোর্স থেকে ডাটা নিয়ে আসছে, হয়তো এক্স নামের পেজে বসে আপনি ম্যানিপুলেট করতে পারছেন না, ও অন্য যে ডাটা সোর্স বা পেজ থেকে ডাটা ওর কাছে আসছে, তখন কিছু ম্যানিপুলেট করা যায় কিনা। সাপোজ ওয়াই নামের পেজে গিয়ে আপনি কিছু একটা আপডেট করে দিলেন, এক্সের পেজে যখন ইনফরমেশনটা আসে তখন আপডেট হয় কিনা, মানে সেকেন্ডারি ফেজে গিয়ে আক্রমণটা হয় কিনা, ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে। বাকিদের বলি, ওনার ফাইন্ডিংটা খুব ইন্টারেস্টিং ছিল। কোনো একটা সিস্টেমে পেমেন্ট প্রসিডিউরে মানে 500 টাকা পেমেন্ট চাইলে উনি 1 টাকা বা 2 টাকা পেমেন্ট দিয়ে জিনিসটা পারচেস করে ফেলার ক্যাপাসিটি রাখে, এরকম একটা খুবই ক্রিটিক্যাল ফাইন্ডিংস পেয়েছে। হ্যাঁ, মানে এত ক্রিটিক্যাল যে একটা বিজনেসকে দেউলিয়া বানিয়ে ফেলা সম্ভব। তো সব নিয়ে চলে আসবো পারচেস করে, কিন্তু টাকা পাবে দিন শেষে 1 টাকা বা 2 টাকা। ওকে। আচ্ছা, আর বাকিদের প্র্যাকটিসের কি অবস্থা?
ভালো কথা। আজকে আমরা মূলত আলোচনা করার কথা বা করব হচ্ছে ওই ওয়ার্ড প্রেসের ম্যালওয়্যার রিমুভালটা নিয়ে। তো এই টেকনিকগুলো বা এখানে যে প্লাগইনস বা প্র্যাকটিসের যে বিষয়গুলো, ওয়ার্ড প্রেসকে লোকালি মানে সেট আপ করতে পারেন বাসায় চাইলে। একটা লিঙ্ক আমি আপনাদের তুমি চ্যাট বক্সে শেয়ার করেছি। খুব সুন্দরভাবে কিছু স্টেপ এক্সপ্লেন করেছে। কম্পিউটারে পিএইচপি জ্যাম্প যে সফটওয়্যারটা আছে, এটা এটা দিয়ে লোকালি ওয়ার্ড প্রেসকে সেট আপ করা যায়। ওকে, একটু ওয়ার্ড প্রেসের আইডিয়া থাকলে রিমুভালের কনসেপ্টগুলো বুঝতে সহজ হয়। তো আমার স- আপনার হয়তো খেয়াল আছে যে আমার স্টোরেজ নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের ওই লাস্ট যে ক্লাস ছিল ওটার ভিডিওও দিতে পারিনি। তো আমার সব কিছুই চলে যায় আসলে। এখানে ওয়ার্ড প্রেসটা সেট আপ দিচ্ছিলাম, তো মাঝখানে ক্লাসের টাইম হয়ে যায়। যাই হোক, আমরা ওখানে ব্লগে যে স্টেপগুলো বলা, এক দুইটা স্টেপ খালি বাকি আছে, একটু ওয়ার্ডপ্রেস সেট আপটা দেখে ফেলি। দেখে রাখলে ক্ষতি নেই, চাইলে বাসায় আপনারাও সেট আপটা করতে পারেন। আর আরেকটা হলো, উম, এখানে ওয়ার্ড কারণ নিজস্ব ওয়ার্ডপ্রেস সাইট বা এরকম কিছু কি আছে, বা ওয়ার্ডপ্রেস নিয়ে ভালো আইডিয়া আছে এমন কয়জন আছেন, যদি একটু শেয়ার করেন তাহলে ওইভাবে ক্লাসের আলোচনাটা করব। কেউ আগে ওয়ার্ডপ্রেস বা এরকম কিছু ব্যবহার করেছেন? স্যার আমি সাইট বানাইছিলাম একটা না দুইটা জানি, মানে বেসিক একটা ফ্রি ক্লাস ছিল, 10 টাকা ফ্রি একটা ক্লাসের কোর্স ছিল, ওইটা করছিলাম। সাইট কি ওই যে wordpress.com-এ গিয়ে যে সাইটটা বানায় ওরকম? জি স্যার, ওই যে এলিমেন্টর আছে না, ওইটা আচ্ছা দিয়ে আচ্ছা 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 আচ্ছা, তো একটু বেসিক আইডিয়া আছে। ওকে, দুজন পেলাম। আর কেউ? ওকে, ওয়ার্ডপ্রেস আনজিপ করেছি, আমার জ্যাম্প রানিং স্টেটে আছে। HTTP। ওকে, আমাদের যে ডাটাবেজ মেনটেনের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন। তো ওয়ার্ডপ্রেসের জন্য যেটা দরকার পড়বে, এই ডাটাবেজে এসে অর্থাৎ আমি এই কম্পিউটারটাকে একটা সার্ভার বানিয়ে ফেলেছি, আমার এই লিনাক্স মেশিনটাকে। স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, সার্ভার বানিয়ে ফেলেছি এখানে। সার্ভারের ডাটাবেজে ওয়ার্ডপ্রেসের জন্য একটা ডেডিকেটেড ডাটাবেজ আমার তৈরি করা লাগবে। দেখুন, ডাটাবেজ ক্রিয়েশন, এখানে আসবো, wp_local_db নামের একটা ডাটাবেস তৈরি করব। এরপরে ওয়ার্ডপ্রেসে গিয়ে আমরা বাকি সেট আপের কাজটা করব। ওকে, তো আমরা একটা ডাটাবেস তৈরি করে ফেলি। ওকে, নাম ছিল wp_local_db। ওকে, আচ্ছা থাকুক। এরপর ওয়ার্ডপ্রেস সেট আপ, ওয়ার্ডপ্রেসের ডাটাবেসের নাম কি দিলাম?
ডব্লিউপি আন্ডারস্কোর লোকাল আন্ডারস্কোর ডিবি। ইউজার নেম কি হবে? ডাটাবেস ইউজার নেম। আমি কি কিছু সেট করেছিলাম? প্রিভিলেজেস, রুট। রুটে সব কিছু করতে পারবে, রুটের পাসওয়ার্ড কি? ওকে, রুট পাসওয়ার্ড দিয়েছি, ডাটাবেস ডব্লিউপি লোকাল ডিবি। আহ, এই হচ্ছে প্রবলেম। লোকাল হোস্টে কানেকশনটা তৈরি করতে পারছে না। গ্লোবাল অল প্রিভিলেজ এভরিথিং। হোয়াট এভার, এটাকে আলাদা করে আমার ট্রাবল শুট করতে হবে। ডাটাবেস কানেকশনটা তৈরি হচ্ছে না। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে কনসেপ্টটা একটু বোঝাই। বিষয় যেটা হয়, আমাদের যে সার্ভার কম্পিউটার রান হয়ে থাকে, হুম, এর ভিতরে একটা অ্যাপ্লিকেশন আকারে ওয়ার্ডপ্রেসটা রান হয়। তো এই যে সার্ভার সফটওয়্যার, সার্ভার যে অংশটা, এইখানেও আমাদের বিভিন্ন ফাইল বা স্টোরেজ থাকে। আমি যখন এইখানে টার্মিনালে ছিলাম, যদি খেয়াল করেন, এই যে আমার সোর্স কোডের যে ফাইলটা, আমি যদি ওয়ার্ডপ্রেসে সিডি করে যাই, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে যে সোর্স কোডের যে ফাইল, প্রোগ্রামিং এর ফাইল টাইল যা আছে, এটা কিন্তু সার্ভারে রয়েছে। আমার কম্পিউটারটা সার্ভার এইখানে রয়েছে। আর ওয়ার্ডপ্রেস নিজে একটা অ্যাপ্লিকেশন আকারে রান হয়। ওয়ার্ডপ্রেস আমি একটু আগে পরে লগ ইন করছি, দেখবেন ওই অ্যাপ্লিকেশনের ভিতরে বাম দিকে বিভিন্ন অপশন আছে। হুম, ঢুকলে আপনি অ্যাক্টিভিটি করতে পারেন, সে আপনার পোস্ট টোস্ট তৈরি করা এভরিথিং করে দেয়। সে নিজে একটা অ্যাপ্লিকেশন। তো এই যে অ্যাপ্লিকেশন, এইখানে লগ ইন করতে গেলে আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড দরকার। এই যে সার্ভারে ঢুকেছি, এইখানে একটা অথেন্টিকেশনের দরকার আছে। হ্যাকাররা যখন ম্যালওয়্যার স্প্রেড করে বা ওয়ার্ডপ্রেস হ্যাক করে, অ্যাকচুয়ালি কয়েকটা সিনারিও হতে পারে। এজন্যই আলোচনাটা এইভাবে করা। একটা সিনারিও হতে পারে এই যে অ্যাপ্লিকেশন অংশটা, এইখানে আমাদের ক্লায়েন্ট বা ভিকটিম তার অ্যাক্সেস আছে। এই অ্যাপ্লিকেশন ফেজে যদি অ্যাক্সেস থাকে, তখন আসলে কাজ করাটা সহজ হয়। কারণ কি, আমি দেখাচ্ছি একটু পরেই যে ওয়ার্ডপ্রেস একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে প্লাগইনস। হ্যাঁ, প্লাগইনস কাজটা খুব সহজ করে দেয়, অটোমেট করে দেয়। কিন্তু কিছু ক্ষেত্রে হ্যাকাররা কি করে, এই জায়গাটাতে মনে করুন হ্যাক করে অ্যাক্সেস নিয়েছে, বা এরকম ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড ছিল, পাল্টে দিয়ে কানেকশন বাদ করে দিয়েছে, এই অংশে কানেকশন থাকে না। হুম, তো এমন অবস্থা যদি হয়, ওয়ার্ড অ্যাপ্লিকেশনে ঢুকতে পারছি না, কিন্তু সি প্যানেলের মাধ্যমে সার্ভারে তো ঢুকতে পারছি, শুধু সার্ভারের অ্যাক্সেস আছে, তখন এই যে সোর্স কোড, এই সোর্স কোডের ভিতরে আমাদের অপারেশন চালাতে হয়। এই অংশটা হচ্ছে ম্যানুয়াল। এখানে অটোমেশন করা কষ্ট, বা খুব বেশি অটোমেশনের কিছু নেই অ্যাকচুয়ালি। ওকে, তো দুইটা প্রসেস নিই।
দেখাচ্ছি। চাইলে আপনারা ফ্রিতেও ওয়ার্ডপ্রেস আসলে ক্রিয়েট করতে পারেন। wordpress.com যেটা আছে অ্যাকচুয়ালি, দাঁড়ান আমি দেখাই। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি ওখানে গিয়ে স্ক্রিন শেয়ার দিচ্ছি। wordpress.com। ওকে, আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করেছি। ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশনের পার্ট হচ্ছে এটা। হুম, সুবিধা কি, মানে মানুষ কেন আসলে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে, এটা একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস। এবং এখানে মনে করুন আপনার সোর্স পিএইচপি, এইচটিএমএল কোনো কোড কিচ্ছু করার দরকার পড়ে না। নর্মাল আপনি এখানে wordpress.com-এ গিয়ে চাইলে আপনারা এখনই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এখানে যদি যাই, আমার যে এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের সাইট, এটা পাবলিক একটা সাইট, কিন্তু চাইলে আপনারা ক্লিক করে ভিজিটও করতে পারেন। ওয়ার্ডপ্রেসের একটা সাবডোমেইন দিয়েছে, এটা সত্য, কারণ ফ্রিতে দিচ্ছে। আর যেটা হচ্ছে আপনি জাস্ট একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুললেই একটা সাইট বানাতে দিবে। এখানে যে পোস্ট যা দেখতে পাচ্ছেন কিছুই কিন্তু আমি এইচটিএমএল বা কিছু কোড করে লিখিনি। এই যে পোস্ট অপশন, এখানে যদি যাই, গেলে আমি যে ফেসবুকে পোস্ট দেওয়ার মতো এখানে অ্যাড নিউ পোস্টে ক্লিক করলে নিউ পোস্ট দেওয়া সম্ভব। আবার আরেকটা বিষয় হচ্ছে, মনে করুন অ্যাপিয়ারেন্সে যদি যাই, এই যে থিমস, এখানে যদি ক্লিক করি বাম দিকে অ্যাপিয়ারেন্সে এসে থিমস, বিভিন্ন থিম এখানে মানুষজন, এগুলো কিন্তু থার্ড পার্টির বানানো। এটা যে সব ওয়ার্ডপ্রেস অথরিটি বানিয়েছে তা কিন্তু না। হ্যাঁ, বিভিন্ন চাইলে যারা ওয়েব ডেভেলপার আছে, মনে করুন তারা একটা ম্যাগাজিনের মতো সাইট ফ্রন্ট এন্ড বানিয়ে এখানে মনে করুন পাবলিশ করলো। তো যারা এখানে, যেমন আমার প্রিমিয়াম প্ল্যান নিতে হবে টাকা দিয়ে, ওয়ার্ডপ্রেসে প্রিমিয়াম নিলে তখন আমি এখানে এটা ব্যবহার করতে পারবো। এটা ফ্রিতে আছে। আমি যদি এখানে ক্লিক করি, অ্যাক্টিভেট দিস ডিজাইন দিলাম, অ্যাক্টিভেট এক্সপোর্ট। দেখুন আমার সাইটের ডিজাইন ইনস্ট্যান্ট পাল্টে গিয়েছে। নো, নো কোড, নো প্রোগ্রামিং, নাথিং এলস। খুবই চমৎকারভাবে আমি মডিফিকেশন কাস্টমাইজেশনের কাজগুলো করতে পারি। এটা আমার জন্য, বা যারা আসলে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তাদের জন্য চমৎকার প্লাস পয়েন্ট। কিন্তু হ্যাকার পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, এই থিমসগুলো কারা বানাচ্ছে? থার্ড পার্টি। থার্ড পার্টি মানে আমার আপনার মতো যারা ওয়েব ডেভেলপার আছে তারা। যারা বানাচ্ছে তারা প্রোগ্রামিংয়ের ভিতর মিস্টেক করতে পারে। এর আগে আমি আপনাদের ডব্লিউপি স্ক্যান টুলসটা দেখিয়েছিলাম না একটা ক্লাসে, মনে আছে কারো? ডব্লিউপি স্ক্যান টুলসটার কথা। জি স্যার। আচ্ছা, তো ডব্লিউপি স্ক্যান কিন্তু এই থিমস এবং প্লাগইনসের অনেক দুর্বলতা বের করতে সক্ষম ছিল। ওদের কাছে এরকম ডাটাবেজ আছে। হুম, কি হয়, থার্ড পার্টি যারা এই থিমসগুলো বানায়, বিভিন্ন রকম দুর্বলতা সেখানে থেকে যায়। থিমস জিনিসগুলো ডিজাইনের জন্য। আবার শুধু যে ডিজাইন তা না, নিচের দিকে প্লাগইনস একটা অপশন আছে। প্লাগইনস যে কাজটা করতে দেয়, আমার সাইটের ভিতরে প্রোগ্রামিংয়ের যে অ্যাক্টিভিটিগুলো, সাপোজ আমি চাচ্ছি আমার সাইটের ভিতরে মার্কেটিংয়ে কিছু একটা থাকবে।
বা শিপমেন্ট ট্র্যাকিং এর কিছু একটা দিয়ে দিলাম, যে যারা আমার ই কমার্স সাইটে আসবে তারা যেন কিছু একটা করলে তাদের, ফর এক্সাম্পল, যে যে প্রোডাক্ট দিয়েছে, অর্ডার করেছে, কোথায় আছে কি আছে চেক করতে পারবে, আমার সাইটেই সে চেক করতে পারবে। তো এইটাও নিজে সরাসরি প্রোগ্রাম করার দরকার নেই। ওর এই যে শিপমেন্ট ট্র্যাকিং এর এখানে একটা প্লাগ ইন আছে, এরকম বেশ কতগুলো আছে, আমি জানি না কোনটা কেমন, জাস্ট বোঝানোর জন্য বলছি। যে টেবিল রেট, শিপিং মেথড, শিপিং ট্যাক্স, ওয়ারেন্টি রিকোয়েস্ট, বিভিন্ন রকমের, মানে প্রোগ্রামিং স্ক্র্যাচ থেকে করার দরকার নেই। ওর এখানে মানুষের বানানো বিভিন্ন এরকম প্লাগইনস আছে, ঠিক আছে? সেটা যদি আমি একটা অ্যাক্টিভেট করে, যেমন সে এখানে টাকা চাচ্ছে, তো যারা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করে, তো তাদের কাছে এটা খুব সামান্য টাকা, দেখা যাচ্ছে $5-10 দিয়ে তারা এখন 1-2টা প্লাগইন কিনে নেয়, বা সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করতে থাকে। তাদের বিজনেস ওরিয়েন্টেড ই কমার্সটা, বা এসইও করার কোনো প্লাগইনস টাগিনস, যেটা দিলে আমার সাইট খুব ভালো র্যাঙ্ক করবে, পোস্টগুলোর ট্যাগ, ব্যাকলিঙ্ক এগুলো ভালো জেনারেট করতে পারবে। ওগুলো প্লাগইনস আমাকে করে দেয়। এবং এই প্লাগইনস গুলো মূলত কি, প্রোগ্রামিং, বিভিন্ন প্রোগ্রামিং করা, অ্যাপ্লিকেশনের অ্যাক্টিভিটির ব্যবস্থা করা, এবং এইটাও থার্ড পার্টি তৈরি করে। তো হ্যাকাররা এই থিম, এই প্লাগইন, এগুলোর বিভিন্ন দুর্বলতা খুঁজে বের করে। আমরা এর আগেও সিস্টেম হ্যাকিং, ওয়েব হ্যাকিং এর ক্লাসগুলোতে দেখেছি বিভিন্ন রকমের দুর্বলতা হতে পারে। এক একটা দুর্বলতা ইউটিলাইজ করে এক এক রকমের ক্ষতি করা সম্ভব। তো কিছু দুর্বলতায় হ্যাকাররা যেটা করতে পারে, এই থিমসগুলোতে নিজেদের মতো কোনো কোড আপলোড করতে পারে, প্লাগইনগুলোতে নিজেদের মতো কোনো মডিফিকেশন করতে পারে। করে কি হয়, থিম বা প্লাগইনের মাধ্যমে, বা মাঝে মধ্যে ওয়ার্ডপ্রেস যে সাইট, ওয়ার্ডপ্রেস নিজে তো একটা অ্যাপ্লিকেশন, তার তো সোর্স কোড আছে, এইটারও কিছু দুর্বলতা হতে পারে, মাঝে মধ্যে পাওয়া যায়। তো এই দুর্বলতা ব্যবহার করে ওরা ম্যালওয়্যার স্প্রেড করে দেয়। ম্যালওয়্যারগুলো এসে থিমের ফাইল যেগুলো আছে সেখানে, প্লাগইনসের যে ফাইল, প্রোগ্রামিং ফাইলগুলো সেইখানে এসে জমা হতে থাকে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস যে অ্যাপ্লিকেশন আছে সেইটারে ইনফেক্ট করতে থাকে, ইনফেক্ট করা শুরু করে। ওকে, মানুষ ব্যবহার করছে সহজের জন্য, আর এই সহজটা করে দিচ্ছে কারা, ডেভেলপাররা। কিন্তু ডেভেলপাররা যখন কোড লিখছে সেখানে বিভিন্ন মিস্টেক, ভুলভ্রান্তি থাকতে পারে। আবার যেই ওয়ার্ডপ্রেস সাইটটা ডেপ্লয় করছে, পাবলিশ করছে, তারও তো অনেক ভুল থাকতে পারে, অনেক মিসকনফিগারেশন থাকতে পারে। যাই হোক, এগুলো ব্যবহার করে মূলত ম্যালওয়্যারের আক্রমণটা দেয়। হুম, তো যখন আমার এই অ্যাপ্লিকেশন অংশটা, এই অংশের অ্যাক্সেস থাকছে, তখন ম্যালওয়্যার রিমুভালটা আসলে ইজি। ম্যালওয়্যার রিমুভালের জন্য এখানে প্লাগইনস পাওয়া যায়। যেমন খুব দুইটা, একটা হচ্ছে ওয়ার্ড, কি বলে, ফেন্স, ওয়ার্ড ফেন্সের কয়েকটা এখন করেছে। মেল কেয়ারটা দেখতে পারেন, ওয়ার্ড ফেন্স, প্লাগ ইনের সাইটটা বের করছি। ওকে, প্লাগইন যে ওর এইখান থেকে সার্চ করেই আমাকে ওয়ার্ডপ্রেসে অ্যাড করতে হবে এমনটাও না। এখানে দেখুন আপলোডের একটা অপশন দেখা যাচ্ছে উপর ডান দিকে, দেখতে পাচ্ছেন? যদিও আমার এখানে প্রিমিয়াম নেই, আপলোডে ক্লিক করলে বলবে যে প্রিমিয়াম নাও, টাকা দাও। কিন্তু চাইলে
প্লাগ ইনের যে জিপ ফাইল সেটা আমি ডাউনলোড করে, হুম, গেল কোথায়? ওয়েট, আমি google.com-এ সার্চ দিই। ব্রেভের নিজস্ব সার্চ ইঞ্জিন দিয়ে সার্চ হচ্ছে তো। ওয়ার্ডপ্রেস প্লাগ ইন ডাউনলোড। এই যে, যেখানে ডাউনলোডের অপশন আছে, এখানে ডাউনলোডে ক্লিক করলে এই প্লাগ ইনটার জিপ ফাইল ডাউনলোড হবে। সেটা এনে এখানে জাস্ট আপলোড করলেই আমার সেট আপটা হয়ে যাবে। আর কিছু করা লাগে না, শুধু আপলোড করলেই এনাফ। ও নিকে ওয়ার্ডপ্রেস একাই এটাকে আনজিপ করে সেট আপ করে ফেলে। হুম, সুবিধা কি, আমি যদি যাই, ওয়ার্ডপ্রেস যখন সেট আপ হবে, এখানে বাম দিকে দেখুন আমার জেট প্যাক নাম দেখাচ্ছে, উ কমার্স নাম দেখাচ্ছে, এগুলো কিন্তু এক একটা প্লাগ ইন। যেই প্লাগ ইনই সেট আপ হোক, প্লাগ ইন সেট আপ হলেই বাম দিকে এখানে নামটা শো করতে থাকে। তো এখানে ওয়ার্ডপ্রেস যখন আপলোড করবো, আমি চেয়েছিলাম এটা লোকালি করে দেখাতে, কিন্তু ইস্যু হচ্ছে, এটা সলভ করতে হবে। তো ওয়ার্ডপ্রেস আপলোডের পর সেটা হলে বাম দিকে শো করতে থাকবে নাম। মনে করুন এটা ওয়ার্ডপ্রেস, ক্লিক করলে ডান দিকে যে অংশটা, আমি ই কমার্সে ক্লিক করি, এই যে বাম দিকে ই কমার্স ক্লিক করছি, ডান দিকে এইখানে আমার ই কমার্সের অপশনগুলো দেখাচ্ছে। এখানেও সেম ঘটনা। ওয়ার্ডপ্রেস আপনি বাম দিকে নামে ক্লিক করলে প্লাগ ইনের ড্যাশবোর্ডটা এখানে শো করতে থাকবে। এই যে স্ক্যান বাটন আছে, এখানে ক্লিক করলেই সে কি করে, স্ক্যান করা শুরু করে দিবে। অনেকটা আমাদের অ্যান্টিভাইরাস স্ক্যানের মতো। প্লাগ ইনের এই অংশটা খুব সহজ। প্লাগ ইনের এই পার্টটা অনায়াসে পারা যায়। এবং আরও সুবিধা কি, এই প্লাগ ইন অনেকটা অ্যান্টিভাইরাসের মতো। আমি যদি এখানে যা যা ইস্যু পাবে, ম্যালওয়্যারের যা যা ইস্যু পাবে, এগুলো শো করতে থাকবে। হ্যাঁ, যে এই এই ইস্যু পেয়েছি, এরকম ইস্যু ফাউন্ড, চাইলে ইগনোর করতে পারেন, অথবা যে ডিলিট অল ডিলিটেবল ফাইলস, এখানে ক্লিক করলে কি হয়, ম্যালওয়্যার যেগুলো আছে সেগুলো সে রিমুভ করে দেবে একাই। একাই ম্যালওয়্যার বা ইস্যু যুক্ত যে ফাইলগুলো আছে সেগুলোকে রিমুভ করে দেয়। ওকে। আবার এর সাথে অ্যাডিশনাল কিছু জিনিস আছে, ফায়ারওয়াল আছে। ফায়ারওয়াল এবং ফায়ারওয়াল আহামরি কোনো কমান্ডের কিছু নেই, জাস্ট কিছু অপশন আপনি ক্লিক করে করে জিনিসগুলো সেট আপ করে দিতে পারেন ক্লায়েন্টের জন্য। রেট লিমিটিং, ব্লকিং, যে কেউ যদি 5বারের বেশি ভুল পাসওয়ার্ড দেয় তাকে ব্লক করবেন বা এরকম। ওকে, এতটুক পার্ট ইজি, খুব সহজে পাবেন। আরেকটা প্লাগ ইনও দেখাই, এটাও কাজে দিবে। সেটা হলো সুকুরি। এটাও সেম, সাইটে সার্চ দিলে আপনার সুকুরি সিকিউরিটি অডিটিং ম্যালওয়্যার অপশন, যেখানে অ্যাক্টিভেট করতে গেলে আমাকে যে আপগ্রেড চাচ্ছে ওয়ার্ডপ্রেস। যদি আমি লোকালি ওয়ার্ডপ্রেস সেট আপ করতাম, তখন আর এই আপগ্রেড চাইতো না, কারণ আমার তখন সব আমার নিজের কম্পিউটারে যা ইচ্ছা করতে পারি। কিন্তু এখানে ওয়ার্ডপ্রেস.com ওদের সাইটে যেহেতু রান হচ্ছে, তো ওদের কথার উপরে যাওয়ার উপায় নেই। যাই হোক, সুকুরিও ওয়ার্ডপ্রেসের মতো। হ্যাঁ, ওর যে জিনিসটা ভালো লাগে আমার কাছে, সেটা হলো রিয়েল টাইমে ও একটা আপডেট দিতে পারে। যে এখন হ্যাকাররা কোনো একটা ফাইল মডিফাই করেছে, ম্যালওয়্যার স্প্রেডের চেষ্টা করছে, রিয়েল টাইমে সেটা সে ড্যাশবোর্ডে দেখাতে থাকবে যে একটা ফাইল ইনফেক্টেড হয়েছে, মডিফাইড হয়েছে। এবং এখানেই আপনার অ্যাকশন নেওয়ার বাটন আসবে। ফিক্স ইস্যু বা রিমুভের অপশনে ক্লিক করলেই সেগুলোকে রিমুভ করে দিবে। দাদা ইস্যু পাচ্ছে, যারা লগ ইনের ইস্যু পাচ্ছে এবং এর সাথে বিল্ট ইন ফায়ারওয়ালও থাকে। ম্যালওয়্যার রিমুভের অংশটা
অধিকাংশরই ফ্রি, কিন্তু ফায়ারওয়াল বা এই জাতীয় যে পলিসি এই জায়গাটাতে পেমেন্ট চায়। ওটার হিসাব আলাদা, যদি আপনার ক্লায়েন্ট আলাদা করে পে করে বা ক্লায়েন্ট এই ওয়ার্ড ফেন্সের লাইসেন্স পারচেস করে, সেই ক্ষেত্রে তার সাথে ডিল করে নেবেন যে তোমার লাইসেন্সের দাম এত আর আমার সার্ভিসের ফি এত, যদি দাও আমি এটা করতে পারি। ওকে, আচ্ছা যাই হোক, ওটা বিজনেস স্ট্র্যাটেজি, ওটা আলাদা হিসাব। সুকুরি বা ওয়ার্ডফ্রেন্স এবং দুইটা একসাথে ব্যবহার করলে ভালো। সুকুরি যদি কোনো ম্যালওয়্যার বাদ পড়ে, ওয়ার্ডফ্রেন্সে ধরা পড়বে, ওয়ার্ডফ্রেন্স কোনোটা মিস্টেক করে গেলে সুকুরিতে সেটা ধরা পড়বে। ওকে, এই পার্টটুকু পর্যন্ত ইজি। প্লাগইন নিজেই আমাদেরকে কাজটা করে দিতে পারে, অনায়াসে করে দিতে পারে এবং ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম। তবে প্রবলেমটা হয়, একটু আগে দেখাচ্ছিলাম যে সাপোজ আমাদের এই অ্যাপ্লিকেশন অংশটাতে অ্যাক্সেস নাই, এইখানে ঢুকতে যে লগ ইন পাসওয়ার্ড লাগে সেটা পাল্টে ফেলেছে, আমাকে এই সোর্স কোড পিছনে যে প্রোগ্রামিং এর ফাইল আছে এইটা দেখা ছাড়া আমার আর কোনো উপায় নাই, তখন কি করব? এই যে আমার এখানে সোর্স কোড, এখন সোর্স কোডের ভিতরে তো আসলে আর প্লাগ ইন রান করা যায় না, কারণ আমি সোর্স কোড কোথায় আছে? সার্ভারে। সার্ভার থেকে এটা ডাউনলোড করতে পারি, অথবা সার্ভারের শেল বা কনসোল কিছু যদি দেয়, এটা ডিপেন্ড করে, এক একটার প্যানেল এক এক রকম। বেসিক্যালি যেটা হবে যে আমার এই জায়গাগুলোতে প্লাগ ইন রান করার অপশন নাই, এই অংশটুকু আসলে ম্যানুয়ালি করা দরকার পড়ে। হুম, তো ম্যানুয়ালি ম্যালওয়্যার রিমুভালটা কষ্ট, সোর্স কোড পড়ে দেখা, রিভিউ করার দরকার পড়ে। তো এইখানে কতগুলো আইডিয়া শেয়ার করি, ঠিক আছে, যে কোন ধরনের সোর্স কোডগুলো ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি, কোনগুলোতে আমরা ফোকাস দিতে পারি। এবং ক্লাসের পর আরও কয়েকটা লিঙ্ক শেয়ার করব, ওখানে আরও কিছু আইডিয়া দেয়া রয়েছে। ওকে, গতদিন লিঙ্কগুলো ওপেন করে রেখেছিলাম শেয়ার করার জন্য, কিন্তু ক্লাস হয়নি দেখে আর শেয়ার করা হয়নি, তো আজকে আবার গুগলে সার্চ করে দেন শেয়ার করতে হবে। ওকে, আচ্ছা। তো ফার্স্টে আমাদের যে ফাইলটা আমরা খেয়াল করতে পারি, বা এটা স্ক্রিনটা whatever, এই আচ্ছা, এই লিনাক্সে পড়ার মতো ফাইল নেমে মাউস প্যাডটা সেট আপ করে ফেলি। সেট আপ হতে হতে আমরা আরেকটা জায়গা থেকে ঘুরে আসি, যে ওয়ার্ডপ্রেসের ম্যালওয়্যার গুলো দেখতে কেমন হয়। ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার স্যাম্পল।
এটা ফেটে গিয়েছে, দেখার বা দেখে বোঝার উপায় নেই। মূলত যেটা হয় বা হবে, যে কোডের ভিতরে পিএইচপি কোড, কিন্তু পিএইচপি কোডের ভিতরে জিবিজি হিজিবিজি জিনিসপত্র লেখা। হুম, এইটা দেখে আমরা সন্দেহ করতে পারি। নাহলে শুধু উম, চোখে দেখে বোঝা কষ্ট, কারণ কোনটা আসলে প্রোগ্রামিং এর লজিক। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখুন, দেখে বোঝার উপায় নেই আসলে ভিতরে কি লিখেছে। কেমন হিজিবিজি হিজিবিজি করে লেখা। প্রায় সময় ওরা যে কাজটা করতে পারে হ্যাকাররা, ডিটেকশন এড়ানোর জন্য, হ্যাঁ, একদম এরকম উলট মানে হাবিজাবি জিনিসপত্র লিখে রাখবে। কিন্তু আমার কাছে বা আপনার কাছে হাবিজাবি মনে হলেও এটা আসলে হাবিজাবি জিনিস না। হুম, দাঁড়ান, আরো একটা ছবি দেখাই। এটা একটা অবফুসকেটেড, ঠিক আছে, ভ্যালুগুলো এমন ভাবে রেখে গিয়েছে যেন সাধারণভাবে চোখের দেখায় বোঝা না যায়। কারণ পিএইচপির কোড আমরা ক্লাসে দেখেছি অনেকটাই আমাদের পাইথন কাছাকাছি বা ইংরেজি ভাষার মতো। আমি কিছুটা হলেও বুঝতে পারবো কোন ফাংশনে কি হচ্ছে না হচ্ছে, কি অ্যাক্সেস করছে। তো এইখানে আসলে বোঝা কিন্তু কষ্ট এই ধরনের কোডে, যে কি অ্যাক্সেস করছে, কি কোন ভেরিয়েবল রান হচ্ছে, কোন ফাংশন রান হচ্ছে। এটাই হ্যাকাররা চায়। ম্যালওয়্যারগুলোর ভিতরে এরকম হিজিবিজি জিবরিশ কোড লিখে রেখে যায়, যাতে করে খুঁজে বের করে ডিলিট করা হয়ে যায় কষ্ট। তো এই ধরনের ম্যালিশিয়াস কোড খোঁজার জন্য আমরা কোন কোন ফাইলে যেতে পারি? একটা হলো আমাদের ডব্লিউপি প্লাগইনসের যে ফাইলগুলো আছে, আমার অ্যাডমিন ইনক্লুডস, এর ভিতরে প্লাগইনস ফোল্ডারটা আছে। ওকে, এই যে প্লাগইনস, আমি যখন মানে ডিফল্ট ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করেছিলাম, ডিফল্ট হয়ে ওর সাথে অ্যাকিসমেট প্লাগইনের ফাইলটা আমার আছে। ওকে, তো এই প্লাগইনের যে ফাইল, মনে করুন আমি অ্যাকিসমেটে যদি যাই, নর্মালি প্লাগইনের ভিতরে আমার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার অ্যাটেন্ডেন্স কি নিয়েছেন? না, আজকের অ্যাটেন্ডেন্স নেইনি, দেরি হয়ে গিয়েছে তো ক্লাস শুরুতে, আর অ্যাটেন্ডেন্স নেইনি। আচ্ছা, অসুবিধা নেই। যেটা বলছিলাম, যে এমনিতে পিএইচপি কোডই এই জায়গাগুলোতে থাকবে। আমি যেটা ওপেন করি মাউস, আচ্ছা আমি আছি কোথায়, প্যাড অ্যাকিসমেট। ওকে, প্লাগইনসের যে ফাইলগুলো আছে, মোস্ট অফ দ্য টাইম এই জায়গাতে কি দেখুন, সবই কিন্তু আমার পিএইচপির কোড, পিএইচপির ফাংশন এরকম চেয়েছে। তো এই জায়গায় জাভা স্ক্রিপ্টের কোড যদি দেখা যায় বা পাওয়া যায়, তখন সেটাকে সন্দেহের চোখে আমরা দেখতে পাই যে প্লাগইনসের ফাইলের ভিতরে জাভা স্ক্রিপ্ট কেন। কারণ আমরা এর আগেও খুব কমন একটা প্যাটার্ন দেখেছি। কি হয়, এক্সেসেস এর যে উইকনেসগুলো, মনে করুন স্টোরড এক্সেসেস, আমরা ক্লাসেও বলেছিলাম
যে স্টোরড এক্সেসেস মানে শুধুই অ্যালার্ট ফাংশন কিন্তু না। স্টোরড এক্সেসেসের মাধ্যমে জাভা স্ক্রিপ্ট ইউটিলাইজ করে বা জাভা স্ক্রিপ্টের একটা কোডকে আমি স্টোর করে রাখতে পারছি। তো এই ধরনের কোনো ম্যালওয়্যার যদি হয়, সে জাভা স্ক্রিপ্ট কোডে লেখা স্টোরড এক্সেসেস জাতীয় কোনো উইকনেস পেয়েছিল ফর এক্সাম্পল, তো কি হবে, আমার প্লাগ ইনসের যে ফাইলগুলো আছে এর ভিতরে জাভা স্ক্রিপ্টের ফাইল থাকতে পারে। ওকে, এটা একটা। আবার আমি যদি একটু ব্যাকে যাই, প্লাগইনস কন্টেন্টে গিয়েছিল থিমস। ওকে, থিমসের ভিতরে এখানে আমার দুই তিনটা থিমস বাই ডিফল্ট রয়েছে। ওকে, তো আমি যদি সিডি 2024 ফর এক্সাম্পল একটাতে যদি যাই, ওকে আমি এটা ক্লিয়ার করে বোঝাচ্ছি। তো এই যে প্লাগইনস এর থিমস এর যে ফাইলটাতে আমি ফোল্ডারটাতে আসলাম, থিমস এর নিজস্ব কিছু ফাইল থাকে, যেমন ফাংশনস ডট পিএইচপি, আবার টেমপ্লেট বা স্টাইল গুলোতে যদি আমরা দেখি, উম, না টেমপ্লেটস এ না, অ্যাসেটস এর ভিতরে কয়েকটা কমন ফাইল আছে, যেমন অ্যাসেটস, আচ্ছা নেই, থিমের ফাইলের ভিতরে বা যে কোনো ওয়ার্ডপ্রেস ফোল্ডারে হেডার, ফুটার, ফাংশনস ডট পিএইচপি, হ্যাঁ এই পিএইচপি ফাইলগুলো সেন্সিটিভ, ম্যালওয়্যারের জন্য এদেরকে টার্গেট করে খোঁজা যেতে পারে। যেমন আমি যদি একটু ব্যাকে যাই, হেডার ডব্লিউপি অ্যাডমিন, ফ্রিডমস ডট পিএইচপি আছে। উম, আচ্ছা, একটু খুঁজলে পাবো। হুম, যেটা বলতে চাচ্ছি যে হেডার, ফুটার, ওগুলোর যে পিএইচপি ফাইলগুলো, কনসেপ্টটা অনেকটা এরকম। ওয়ার্ডপ্রেসের যে সাইট বা পিএইচপি যে পেজগুলো বিল্ড করা হয়, হ্যাঁ মনে করুন এখানে টুলস ডট পিএইচপি যে ফাইলটা আছে, আমি যদি সেখানে যাই, মাউসপ্যাড, ওকে, তো অনেক সময় ওরা কি করে, রিকোয়ার্ড হিসেবে মানে পেজের হেডার বা ফুটার সেকশনে অন্য আরেকটা পেজকে কল করে, সব একটা পেজের ভিতর, এই যে রিকোয়ার ওয়ান্স অ্যাডমিন হেডার ডট পিএইচপি, কি করছে সে নিজে টুলস ডট পিএইচপি ফাইল, সে অ্যাডমিন হেডার ডট পিএইচপি ফাইলকে কল করছে তার পেজের ভিতরে, তার পিএইচপি কোডের ভিতরে। তো হেডার, ফুটার, ফাংশনস ডট পিএইচপি গুলো দেখা যায় কম বেশি অন্যান্য যে সকল পিএইচপির ফাইল আছে, ওয়ার্ডপ্রেসের যে ফাইল আছে সেইখানে কল করে ব্যবহার করছে। তো হ্যাকাররা ম্যালওয়্যার স্প্রেডের সময় যে কাজটা করে বা করতে পারে, ওই হেডার বা ফুটার বা ফাংশনস যে পিএইচপি ফাইল আছে সেইখানে ম্যালওয়্যার স্প্রেড করে দেয়। তাহলে সুবিধা কি, এরকম রিকোয়ার ফাংশনের মাধ্যমে অন্যান্য পেজ কি করছে, দেখা যাচ্ছে আমার এই হেডার ডট পিএইচপি ফাইলকে কল করছে, এই হেডারের ভিতরে আমি ম্যালওয়্যার ইনজেক্ট করে দিয়েছি, তাহলে কি হচ্ছে আলটিমেটলি সব পেজেই আমার ম্যালওয়্যার ইনফেকশনটা হয়ে থাকবে, ম্যালওয়্যার ইনফেক্টেড হয়ে থাকবে। ওকে, আচ্ছা,
এরপর আরেকটা আমাদের ইন্টারেস্টিং ফাইল, সেটা হচ্ছে ডব্লিউপি কনফিগের একটা ফাইল আছে। এখানে কনফিগ দেখলাম, কাস্টমাইজ ডট পিএইচপি, আচ্ছা না, তা যাই হোক, চোখে পড়ছে না। কনফিগ ডব্লিউপি কনফিগ ডট পিএইচপি নামের একটা ফাইল দেখতে পাওয়া যায়। এই ফাইলটাও ইন্টারেস্টিং। অন্যান্য আচ্ছা, এই যে কনফিগ স্যাম্পল ডট পিএইচপি একটা ফাইল আছে। হুম, আমরা এটা রিড করতে পারি। ডব্লিউপি এটা জাস্ট স্যাম্পল কনফিগারেশনের ফাইল। তো এই কনফিগারেশন ফাইল কি করছে, অন্যান্য যেমন এখানে সে ডাটাবেস বা অথেন্টিকেশন কি এগুলোর সাথে কানেকশন, লগ ইন বা কনফিগারেশন কোন অ্যাড্রেসে কি কানেক্ট হবে, এই রকম বিষয়গুলো ম্যানেজ করে। তো হ্যাকাররা অনেক সময় এই ফাইলগুলোর ভিতরে ম্যালওয়্যার স্প্রেড করে রেখে যেতে পারে। ওকে, হেডার ফুটার ফাংশনস পিএইচপি, তারপরে প্লাগইনসের ফাইলের ভিতরে উম, যদি আমরা জাভা স্ক্রিপ্ট পাই সেটাকে আহ, বিবেচনা করতে পারি। আরেকটা হচ্ছে ডাটাবেস যেটা আছে, ডাটাবেসটা যদি অ্যাক্সেসিবল থাকে ডাটাবেসের ভিতরে গিয়ে দেখতে পারেন যে এই ডাটাবেসে যে এন্ট্রিগুলো আছে, হুম, এখানে যদিও ফাঁকা কিছু নেই, এই টেবিলের ভিতরে ডাটাবেসের টেবিলের ইনফরমেশনের ভিতরে কোথাও জাভাস্ক্রিপ্ট আছে কিনা। অনেক সময় স্টোরড এক্সেসেস কি হচ্ছে, এসকিউএল ইনজেকশনের মাধ্যমে এক্সএসএস এর পেলোড ইনজেক্ট করে দিচ্ছে। তো যতবার দেখা যাচ্ছে যে সাইট লোড হচ্ছে বা ভিজিট হচ্ছে, ডাটাবেস থেকে ওই ম্যালিশিয়াস ম্যালওয়্যারটা কল করে করে নিয়ে ব্যবহার করতে পারে। তো ডাটাবেসের ভিতরে নর্মালি কি হবে, ডাটাবেসের ভিতরে এসকিউএল এর কোয়েরি থাকবে, বা মনে করুন আমার নর্মাল ইনফরমেশন টেবিল আকারে বিভিন্ন ইনফরমেশন থাকবে, এটাই স্বাভাবিক, এটাই নর্মাল হওয়ার কথা। কিন্তু ডাটাবেসের ভিতরে টেবিলের এন্ট্রির ভিতরে জাভাস্ক্রিপ্ট থাকাটা অ্যাব নর্মাল। তো ওই জায়গাটা আমরা খুঁজে সন্দেহ করতে পারি। আমি জানি এগুলো বলতে সহজ, কিন্তু খুঁজে বের করাটা খুব ডিফিকাল্ট। এই ফাইলগুলো ম্যানুয়ালি খুঁজে বের করা অংশটা ডিফিকাল্ট। এর জন্য অবশ্যই সিনারিওটা বোঝার চেষ্টা করবেন ক্লায়েন্টের থেকে, যে তার আসলে অ্যাক্সেস কতটুকু আছে। যদি তার এই অ্যাপ্লিকেশন পার্টে অ্যাক্সেস থাকে তখন আসলে আপনি অল্প টাকায় অল্প বাজেটে কাজটা আসলে করে দেওয়া সম্ভব। কিন্তু যখন আসলে এই অংশের অ্যাক্সেস নাই, হুম, আপনার এই সি প্যানেলে ঢুকে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো নিয়ে সেইখানে ম্যানুয়ালি অ্যানালাইসিস চালাতে হবে, তখন আসলে কষ্ট, ম্যানুয়াল লেবার আছে। ও আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে কাজের আগে যে কাজ করতে পারেন, এই যে সাইটটা মনে করেন এখানে অলরেডি আমার বিভিন্ন পোস্ট টোস্ট যদি লেখা থাকে বা লেখা হয়, অনেক ডাটা জেনারেট হবে। হুম, তখন ম্যানুয়াল রিমুভের প্রসেসে আসলে কোনো গ্যারান্টি নেই। একবার এক শিক্ষার্থী আমাকে নক দিয়েছে, বলছে যে তার একটু হেল্প দরকার। কি হেল্প দরকার? তো সে যেটা বললো যে ম্যালওয়্যার রিমুভ করতে গিয়ে যে একটু আগে আমার ওয়ার্ডপ্রেসে বিভিন্ন কনফিগারেশন ফাইল দেখলাম না, সেন্সিটিভ ফাইল, সে এরকম একটা ফাইলকেই আস্ত করে রিমুভ করে ফেলেছে। তো এরকম ফাইল রিমুভ করে ফেললে মানে এরপরে সাইট আর লোড হয় না, সাইট হয়ে থাকে সাদা। হুম, এখন ডিফিকাল্ট কন্ডিশন এই অবস্থায় যদি থাকে, ক্লায়েন্ট কিন্তু পেমেন্টই করবে না, যে আমার সাইট নষ্ট করে ফেলেছ। তো
সেজন্য একদম কাজের শুরুতে যেটা করতে পারেন, ব্যাকআপ নেয়ার কিছু প্লাগইন আছে। হুম, যদি ব্যাকআপ লিখে সার্চ করি, যে কোনো একটা ভালো রেটিং এর প্লাগইন দেখে ও কি করবে, ব্যাকআপের প্লাগইন, ও জাস্ট এখানে এসে একটা ক্লিক করলে রেট ব্যাক এখানে দেখাচ্ছে আছে, আপডেট যাবে, ব্যাকআপ বিজনেস প্ল্যানে আপগ্রেড করতে বলছে। যাই হোক, কিন্তু যেটা হবে যে এখানে বাটন থাকবে, ব্যাকআপের প্লাগইন সেট আপ করলে বাটনে ক্লিক করলে আমার এই ওয়ার্ডপ্রেসে যা যা ফাইল টাইল আছে, ডাটা যা আছে, একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে। যদিও এটা এখনো ম্যালওয়্যার ইনফেক্টেড, আমি এখনো ম্যালওয়্যার রিমুভ করিনি, তারপরও ব্যাকআপ রাখাটা ভালো। কারণ পরে গিয়ে সব একবারে নষ্ট হলে প্রবলেম, সেটা রিকভার করার কিন্তু ওয়ে থাকবে না। তো বেটার আগেই কাজের শুরুতেই আমরা যদি একটা ব্যাকআপ নিয়ে রাখি, তো কাজের পরে যখন ম্যানুয়ালি ম্যালওয়্যার রিমুভ করতে যাবো, তখন যদি কোনো কিছু উলট পালট হয়েও যায়, আমি এই ব্যাকআপ থেকে ডাটাটা নিয়ে ক্লিন করে হয়তো একটা সাপোর্ট দিতে পারবো। ওকে, ধরুন কাজের শুরুতে একটা ম্যানুয়ালি ব্যাকআপ নেওয়ার কোনো দরকার নেই, প্লাগ ইন আছে অটোমেট করার জন্য, একটা প্লাগ ইন ব্যবহার করে অনায়াসে আপনার ওয়ার্ডপ্রেসের একটা ব্যাকআপ নিয়ে নিতে পারবেন। ওকে। ওকে, তো ঠিক আছে, আজকে ওয়ার্ডপ্রেসের আলোচনা এ পর্যন্ত থাকুক, আমরা বেশি যাব না। নেক্সট দিন নেক্সট দিন আসলে রিভিউ ক্লাস, রিপোর্ট রাইটিং নিয়ে একটু কথা বলবো। আর শিখন থেকে একজন স্টাফ এসে আপনাদের ওই ফ্রিল্যান্সিং ক্লাস বা এই বিষয়গুলোর আলোচনা করবে। ওকে, তো স্যার। কালকে যদি অ্যাভেলেবল, কালকে হবে না, কালকে শুক্রবার তো একটু রেস্ট নেই, সামনের সপ্তাহে একদিন আহ, রবিবারের দিন চেষ্টা করব আপনাদের ওই রিভিউ ক্লাসটা নেয়ার। ওকে। স্যার, হ্যাঁ, বল। আর সেটা হচ্ছে যে আমার লোকাল হোস্টটাকে আমি পাবলিকলি পাবলিশ করার জন্য আপনাকে একদিন বলেছিলাম, তখন আপনি আমাকে সাজেস্ট করেছিলেন বিপিএস কিংবা আইএসপি থেকে রিয়েল আইপি নেওয়ার জন্য। স্যার, এখন আমি আইএসপি থেকে রিয়েল আইপি নিয়েছি, তবে কিভাবে পরবর্তী কাজ করতে হবে সেটা নিয়ে এখনো ইউটিউব বা ইয়েতে ভিডিও খুঁজে পাইনি। না, আইএসপি যদি রিয়েল আইপি দেয়, এটা জি এখন স্যার। আপনার ইন্ডে কিন্তু না। ও যখন অ্যাসাইন করছে ওর রাউটিং এর যে মেকানিজম, আইএসপির ওখানেই আপনার পাবলিক আইপি যখন সেট করে দিচ্ছে, এটা সরাসরি কমিউনিকেশন করবে, আপনার এখানে কনফিগার করা লাগবে না কিছু, পুরাই সেট করে দিবে, ওদের প্যানেল থেকে সেট করে দিবে যে এই এই অ্যাড্রেস, এই অ্যাড্রেস দিয়ে রাউট করবে বা বাইরে কমিউনিকেশন করবে। ওকে। স্যার, এটা কি আরেক, হ্যাঁ বল। স্যার কালি লিনাক্সে যদি কোনো টুলস রান করি, যে লিঙ্ক জেনারেট হয় সেটা তো বাহিরে ইয়ে করলে চলে না যে। কালি লিনাক্স তো আপনার ভার্চুয়াল বক্সে আছে, কালি লিনাক্সকে ব্রিজড অ্যাডাপ্টার করতে পারেন। ব্রিজড অ্যাডাপ্টারগুলো আপনার রাউটার থেকে সরাসরি আইপি অ্যাড্রেস নিয়ে, কিন্তু তাতেও আসলে ওই ইস্যুটা পুরোপুরি যাবে না, কারণ কালি হচ্ছে নেটওয়ার্ক তৈরি করবে, রাউটার হচ্ছে আপনার নেটওয়ার্ক ট্রান্সলেশন করবে। উম, কালি সরাসরি দেখা যাবে না, টুলসের উপর ডিপেন্ড করে। যেমন একটা এক্সপ্লয়েট ম্যালওয়্যারের একটা টুলস আছে এমএসএফ পিসি, ও কিন্তু নিজেই আপনার পাবলিক আইপি ডিটারমাইন করে ডিটেক্ট করে ওইটা দিয়ে পেলোডটা তৈরি করে। হুম, আচ্ছা, আপনি যেটা টুলস রান করছেন সে করতে পারছে না সম্ভবত। আরেকটা কাজ করতে পারেন, এনজি রক যে টুলস আছে, এনজি রক বা লোকাল এক্সপোজের মতো যে সার্ভিসগুলো, এরা স্যার, পোর্ট ফরওয়ার্ডিং এর কাজটা করে দেয়, এইটা ইউটিলাইজ করে একবার দেখতে পারেন। স্যার যে ক্লাউড প্লেয়ারেরটা করেছিলাম, কিন্তু হুম হুম ক্লাউড প্লেয়ার একটা টাইম দেওয়ার পরে এটাকে আবার আপগ্রেড করতে বলছিল টাকা দিয়ে।
আর হ্যাঁ, এনজিরবটা এখানে কোনোভাবেই করতে পারছিলাম না, কেন জানি হচ্ছিল না। এনজিওকে লিমিট আছে 1 মাসে বা না 1 সপ্তাহে জানি 15-20টার বেশি এইচটি কি বলে এইচটিটিপি ট্রাফিক সে আপনাকে ফ্রিতে রিসিভ করতে দেয় না, হয়তো ওই লিমিট বেশি হয়ে যাওয়ার কারণে আর কমিউনিকেশন করতে দিচ্ছে না। এটা একটা এই ফিশিং বা এই জাতীয় জন্য আসলে ভিপিএসটা বেস্ট, কারণ ভিপিএস হচ্ছে ডেডিকেটেডলি ওর হোস্ট যেটা মেশিন, ওটাই সরাসরি পাবলিক আইপিতে অ্যাসাইন করা থাকে। আপনি যা কাজ করবেন, টুলস যাই কমিউনিকেশন করবে সব পাবলিক আইপি ধরে হবে। ভার্চুয়াল বক্সে যেটা হচ্ছে মাঝখানে রাউটার হচ্ছে নেটের কাজ চালাচ্ছে। ওকে। স্যার, আপনি তবে যদি সার্চ করেন কোনো ভিপিএস কেনার জন্য, কোথা থেকে কেনা যায়? কমের আপনার যেটা কাজ, কমের ভিতরে যেটা সেদিন ফেসবুকে বিজ্ঞাপন দেখলাম কিছু বিডিআইএক্স এর কিছু ভিপিএস সেল করে 400-500 টাকায়। খুব বেশি প্রয়োজন হলে এগুলো ট্রাই করে দেখতে পারেন, অথবা স্টুডেন্ট অ্যাকাউন্ট যদি থাকে, স্টুডেন্ট মেইল যেটা স্টুডেন্ট ইমেইল এরকম যদি থাকে, তাহলে অ্যাজুর বা অ্যাজুরে $200 হচ্ছে আপনাকে ফ্রি ক্রেডিট দিবে। এইখানে ক্লাউডের ভিপিএস গুলো রান করে একটু অভ্যস্ত হতে পারেন আগে, যে ভিপিএস গুলো কিভাবে কাজ করে হ্যান্ডস অন একটু আইডিয়া নিয়ে এরপরে হয়তো টাকা দিয়ে কেনার যে প্রসেস সেটাতে কেনেন। আগেই টাকা পয়সা নষ্ট করার দরকার নেই। ফ্রি ট্রায়াল নিয়ে, ক্লাউডের ফ্রি ট্রায়াল নিয়ে, স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে আপনি একটা এক্সপেরিমেন্ট করে তারপরে পে করুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সামনের সপ্তাহে একদিন আমরা আবার আমাদের রিভিউ ক্লাস যেটা আছে ওটার কন্ডাক্ট করব। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।